হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস আলো আঁধারের নূর পর্ব 17, লেখিকা মাইমা তাহসিন জানহা, ভয়েস বাই আরবি। ফারহান ভেতরে ঢুকে ড্রয়িং রুমের সোফায় গায়ে এলিয়ে দিয়ে বসল। সামনের টেবিল থেকে হাত বাড়িয়ে রিমোটটি নিতে যাবে, তখনই কিছু মনে হতে চোখ মুখে দুষ্টু হাসির রেখা খেলে গেল। সাথে সাথে রিমোটটি না নিয়ে আয়েসি ভঙ্গিতে সোফায় গায়ে এলিয়ে দিল। পকেট থেকে ফোন বের করে মেসেজ অপশনে গিয়ে ঝালি বেতের একটি ছবি সাথে একটা টেক্সট দিল। 2 মিনিটের ভেতরে যদি না আসা হয় তাহলে এই বেতগুলো তোর পিঠে ভাঙবো। শর্ত মোতাবেক এখন থেকে তোর কাজ শুরু। সো ডোন্ট বি লেট, ইয়োর টাইম স্টার্ট নাও। মেসেজ সেন্ড করে সোফায় গায়ে এলিয়ে দিয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। এদিকে মেহেরিন নামাজ পড়ে নিজের পড়া পড়তে বসেছিল। পরশু তার পরীক্ষা, তাই তখনই টুংটাং আওয়াজে মেসেজ এলো। ওই সময় কে মেসেজ দেবে ভেবেই ফোন হাতে নিয়ে মেসেজ চেক করতে চোখ বড় বড় করে তাকালো। সাথে সময় দেখে নিল, আর 1 মিনিট বাকি। কিছু না ভেবে পাশে থাকা অন্যটা নিয়ে ফোন ওভাবেই ফেলে ছুঁড়ে বেরিয়ে ধূপধাপ পায়ে সিঁড়ি দিয়ে নামছে মেহেরিন। তাকে এভাবে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা বাকিরা অবাক হয়ে তাকিয়ে আছে। মেহেরিন কারোর দিকে ভ্রুক্ষেপ না করে বেরিয়ে গেল। খান মঞ্জিলের সদর দরজায় এসে হাঁপিয়ে জোরে জোরে শ্বাস ফেলছে হাঁটু ধরে। বড় করে নিঃশ্বাস নিয়ে ভেতরে গেল, গিয়ে সোফায় ফারহানকে বসে থাকতে দেখে গিয়ে কোমরে 2 হাত রেখে ভ্রু কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, বলুন জাহাপনা, কি চাই আপনার? ফারহান মেহেরিনের ডাকে ফোন থেকে চোখ তুলে তাকালো। এক ধ্যানে দেখতে লাগলো এই ছোট্ট খাটো গোলুমোলু পরিটাকে। ভেজা ঘন কালো চুলগুলো আধো খোপা করা, পরনে সাদা পাকিস্তানি একটা ড্রেস যা তার লাবণ্য আরও বাড়িয়ে তুলেছে। উচ্চতা হয়তো 5 ফুট 3 আর ওজন 54 কি 55 হবে। তবে গালগুলো তার টমেটোর মতো গোলুমোলু, ফর্সা মুখশ্রীতে যেন লালিমা খেলা করছে। ছাই রঙা এই চোখগুলোতে এই মুহূর্তে রেগে ফারহানের দিকে চেয়ে আছে, যেন এক রুক্ষ হরিণী। মেহেরিনকে দেখে ফারহানের মনে হলো এ যেন এক চায়না গোলাপ, যা সবে স্ফুটিত হয়েছে। গালে যেন সে গোলুমোলু গোলাপি আভা, আর ছাই রঙা চোখ যেন রাগের এক স্নিগ্ধ আগুন জ্বলছে, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভেজা কালো চুলের আধোখোপা তার স্নিগ্ধতাকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ফারহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এক হাত দিয়ে তুড়ি বাজালো মেহেরিন। সাথে সাথে ফারহানের ধ্যান ভাঙল, গলা খাকারি দিয়ে ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করলো। এবার একটি নড়ে চেড়ে বসলো সে। মেহেরিনের দিকে কপাল ভাঁজ করে তাকিয়ে শক্ত কণ্ঠে ধমক দিয়ে বলল, এত দেরি হলো কেন আসতে? 2 মিনিট আসতে বলেছি, তাহলে 3 সেকেন্ড লেট করেছিস কেন? ফারহানের এমন কথায় মেহেরিন হতভম্ব, চোয়াল ফাঁক করে হাঁ করে দাঁড়িয়ে রইল তার দিকে চেয়ে। এই লোকের কি মাথা খারাপ হয়ে গেছে? কই, আমি তো পায়ে তার ফিউচার প্রদীপের আঘাত করেছিলাম, মাথায় তো দেইনি। তাহলে এমন ভুলভাল বকছে কেন? সে কি না 3 সেকেন্ড দেরিতে? এত দেরি? ফারহান মেহেরিনের চেহারা দেখে আড়াল নিঃশব্দে হাসলো। হেসে নিজেকে স্বাভাবিক করে ফোনের দিকে চেয়ে বলল মেহেরিনের উদ্দেশ্যে, হয়েছে হয়েছে, পরে এবার ঠিক সময় আসিস। এবার শোন, তোকে যে জন্য ডেকেছি। মেহেরিন কিঞ্চিত সম্বিত ফিরে দাঁত দেখে বলল, তাড়াতাড়ি বলুন, কি করতে হবে? ফারহান ভাবলেশীনভাবে আঙুল দিয়ে ইশারা করলো এক হাত দূরে থেকে সেন্টার টেবিলের দিকে, যেখানে টিভির রিমোট রাখা, দেখিয়ে বলল, ওটা আমার হাতে এনে দে তো। আমার হাতে পেয়ে খুব ব্যথা করছে, এত দূর থেকে এটা নিতে পারছি না। মেহেরিন সেদিকে তাকিয়ে আরেক দফা চমকালো। আশ্চর্যজনক নয়নে একবার ফারহান আর একবার রিমোটের দূরত্বের দিকে তাকালো। তার যেন মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। এতটুকু দূরত্বে কিনা কারোর হাত ক্ষয় হয়ে যাবে এটা নিতে? তার জন্য তাকে আরেক বাড়ি থেকে আনিয়েছে এই বদলোক। মেহেরিন রেগে কটমট দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করলো, বেটা বজ্জাত, নাচিয়ে নে, যার নাচানোর সময় ভালো তো তাই। তবে আমিও কম নই, আমরা কেউ যদি নাকে দড়ি দিয়ে না নাচিয়েছি তাহলে আমার নামও মেহেরিন খান নয়। ভেবে এগিয়ে রিমোট হাতে তুলে নিল, তারপর মুখে মিথ্যে হাসি ফুটিয়ে রিমোট ফারহানের দিকে ধরিয়ে দিয়ে বলল, এই নিন, এবার শান্তি। ফারহান রিমোটটা নিয়ে বলল, জি না, শান্তি এত সহজে মিলবে না। তারপর রিমোটটা আবার মেহেরিনের দিকে এঁকে দিয়ে বলল, এবার টিভিটা চালিয়ে দে। মেহেরিন নিজের রাগ দাঁতে দাঁত পিষে হজম করছে, কোনো কথা না বলে ঝাড়ি মেরে রিমোটটি নিল।
নিয়ে টিভি অন করে আবারও রিমোট হাতে ধরিয়ে দিল। তখনই ফারহান আবার বলল, চ্যানেল পাল্টা, যতক্ষণ না আমার পছন্দ মতো চ্যানেল আসবে। এদিকে মেহেরিন বিরক্তি হয়ে পড়েছে। এই রিমোট দিয়ে এই লোকের মাথা সজোরে একটা বাড়ি দিতে। ফারহানের দিকে একবার চেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রাগ সংবরণ করলো। তারপর চ্যানেল পাল্টাচ্ছে একটার পর একটা। আর ফারহান বলছে, এটা না, এটা না, আরেকটা, পরেরটা। মেহেরিন এবার বিরক্তি হয়ে ঘুরে ফারহানের দিকে তাকাতেই দেখলো ফারহান ফোনে চোখ রেখে বলছে, এটা না ওটা, ওটা না এটা। মেহেরিন এবার বেশ বসলো, তাকে জ্বালানোর জন্য এই ফোন দিয়ে এটেছে বিটকেল খান। দাঁতে দাঁত চেপে হিসে চেঁচিয়ে বলল, এই যে সমস্যা কি আপনার? হয় টিভি দেখবেন, না হয় যা ইচ্ছে করবেন, আমাকে কেন জ্বালাচ্ছেন এভাবে? ফারহান চোখ তুলে তাকালো মেহেরিনের দিকে, ঠোঁট কামড়ে ধরল। মেহেরিনের তেজি কণ্ঠে তাকে ধমক দিতে যাবে, তখনই ফারিসের গম্ভীর স্বর ভেসে আসলো, মেহেরিন গিয়ে তৈরি হ, আজকের লাঞ্চ বাইরে করব সবাই। ফারহান আর মেহেরিন দুজনই ঘুরে তাকালো সিঁড়ির দিকে। ফারিস ফোনের দিকে চোখ রেখে মেহেরিনের উদ্দেশ্যে বলল। মেহেরিন যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই মুহূর্তে ফারিসকে দেখে যেন পালাতে পারবে এখন ফারহানের হাত থেকে। তাই রিমোট সোফায় ছুঁড়ে ফেলে দৌড়ে যেতে যেতে ফারিসকে বলল, জি ভাইয়া, এক্ষুনি তৈরি হচ্ছি। যাওয়ার আগে ফারহানের দিকে একবার তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেহেরিন একটা ভেঙচি কেটে দাঁত কেলিয়ে হেসে চলে গেল। এদিকে মেহেরিনের বাচ্চার সুলভ আচরণ দেখে ফারহান ও ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটালো। ফারিস বাইরে যেতে যেতে ফারহানের উদ্দেশ্যে বলল, গাড়ি নিয়ে বের হ, আমি সবাইকে বলছি। বলে বেরিয়ে গেল। ফারহানও উপরে চলে গেল গাড়ির চাবি নিতে। মেহনুর শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে ঘোরাতে ঘোরাতে কিচেনে ঢুকলো। আজ তার রান্না করার ইচ্ছা করেছে। শাড়ির আঁচলটা কোমরে গুজে নিল। ফ্রিজ খুলে চিকেন বের করলো। আজ মেহনুর স্পেশাল চিকেন টিক্কা বানাবে। লাইলা ইতিমধ্যে সব কিছু বানিয়ে রেখেছে। তারপরও মেহনুর তার পছন্দ মতো কিছু একটা বানাবে। আজ তার মন ভালো, তাই রান্না করবে। মেহনুর পাকা রাঁধুনি না হলেও হঠাৎ শখ করে রান্না শিখেছে সে। মেহনুর নিজের ঘন বাদামি চুলগুলো আধখোপা করে বেঁধে চিকেন ম্যারিনেট করতে করতে সে চিরচেনা মিষ্টি কণ্ঠস্বরে গুনগুন করে সুর তুলল, আপনা বানালে প্রিয়া, আপনা বানালে মুঝে, আপনা বানালে প্রিয়া, আপনা বানালে মুঝে। রান্নাঘরের ভেতরে ঢুকতে ঢুকতে গম্ভীর অথচ ঠান্ডা স্বরে মেহনুরকে শেষ করতে না দিয়ে গেয়ে উঠল ফারিস। চমকিত হয়ে ফিরে তাকালো মেহনুর। তার চোখে মুখে এক অচেনা বিস্ময় খেলা করছে। সে এতক্ষণ খেয়াল করেনি ফারিস দরজার কাছে সে কখন এসে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এক দৃষ্টিতে দেখছিল তার ধূসর রানীকে। ফারিস মেহনুরের পাশে গিয়ে দাঁড়ালো। মেহনুরের হাতের কাছ থামিয়ে মাথা উঁচু করে ফারিসের দিকে তাকালো। ফারিস বাঁকা হেসে মেহনুরের দিকে তাকিয়ে দুবার ভ্রু নাচালো। সাথে সাথে মেহনুর চোখ নামিয়ে নিল নিচে। ভীত কণ্ঠে বলল, কোনো দরকার এসেছেন? মেহনুর একটু ইতস্তত করছে। একতপর্ণের শাড়ি, তার উপর সামনে মেহরাজ খান ফারিসের তপ্তশ্বাস মেহনুরের মুখে এসে পড়ছে। মেহনুর ফারিসের বুক বরাবর উচ্চতার, তাই তার দিকে তাকাতে হলে মাথা উঁচু করে তাকাতে হয়। ফারিস কণ্ঠস্বর খাদে নামিয়ে মেহনুরের দিকে দৃষ্টি রেখে বলল, দুপুরের লাঞ্চ সবাই বাইরে করবে, আমি টেবিল বুক করে রেখেছি। মেহনুর তাকালো ফারিসের দিকে, কিন্তু তাকে বলতে না দিয়ে ফারিস বলল, স্টপ, সবাইকে নিয়ে বের হ তাড়াতাড়ি, আমি গাড়িতে অপেক্ষা করছি। মেহনুর আর কিছু না বলে উপর নিচ মাথা নেড়ে সম্মতি দিয়েই উল্টো ঘুরে বেসিনে হাত ধুতে গেল। হাত ধুয়ে ফিরে তাকিয়ে দেখলো চিকেনের বাটিটা নেই। তখনই চোখ গেল ফারিসের দিকে। সে চিকেনের বাটিটা ওভাবে ফ্রিজে রাখছে। তা দেখে মেহনুর ব্যস্ত হয়ে বলল, আরে আরে কি করছেন, ওটা আমি রাখতে পারতাম তো। ফারিস ফ্রিজের দরজায় লাগিয়ে বলল, কেন, এটা রাখা কি আমার হাতে ক্ষয় হয়ে গেছে? মেহনুর প্রত্যুত্তর করে বলল, না, এমনিতে এমনটা বলতে চাইনি। ফারিস এক পা দুপা করে এগোতে এগোতে বলল, কেমনটা বলতে চেয়েছিস? ফারিসের এভাবে এগোতে দেখে মেহনুর এক পা দুপা করে পিছিয়ে ঢোক গেল। তা দেখে ফারিস বাঁকা হেসে এগিয়ে গেল মেহনুরের সামনে। মেহনুর পিছাতে পিছাতে পিঠ গিয়ে ঠেকল বেসিনের সাথে। মেহনুর ফারিসের দিকে তাকিয়ে আমতা করে বলল, কি করছেন আপনি? ফারিস মেহনুরের সামনে গিয়ে দাঁড়ালো। ফারিসের গরম শ্বাস মেহনুরের মুখের উপর আছড়ে পড়ছে। ফারিস মেহনুরের ভয়ের তো মুখ দেখে ঠোঁটে টেনে বাঁকা হাসি কিছুটা ঝুলালো।
সাথে সাথে মেহনুর চোখ খিচে বন্ধ করে নিল। তার সমস্ত শরীর তীর তীর করে কাঁপছে, হৃৎপিণ্ড দ্রুত বেগে ছুটছে। ফারিস মেহনুরের ঘাড়ের কাছে মুখ নিয়ে ঝুঁকে হাত বাড়িয়ে পেছনের ট্যাপটা বন্ধ করলো, যা মেহনুরের হাত ধোয়ার সময় খোলা রেখেছিল। ট্যাপ বন্ধ করে মেহনুরের থেকে সরে দাঁড়ালো, অথচ মেহনুর এখনও সে একইভাবে দম আটকে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। ফারিস গলা খাকারে দিল। ব্যস্ত হয়ে চোখ খুলে মেহনুর দেখলো ফারিস টানটান হয়ে তার দিকে বাঁকা হেসে চেয়ে আছে। কি বলবে খুঁজে না পেয়ে তড়িঘড়ি করে পাশে কেটে যেতে যেতে বলল, আপনি যান, তৈরি হয়ে আসছি। মেহনুর যেতে নিতেই ফারিস মেহনুরের আঁচল ধরে আটকালো। মেহনুর আঁচলের টান খেতে দাঁড়িয়ে পড়ল। তখনই ফারিস মেহনুরের কানের কাছে মুখ নিয়ে হুস্কি স্বরে বলল, নো নিড টু চেঞ্জ দিস, বলে মেহনুরকে এভাবে রেখে পাশ কাটিয়ে হালকা হেসে বেরিয়ে গেল। এদিকে স্তম্ভিত হয়ে মেহনুর একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তাদের গন্তব্য ঢাকার অন্যতম নামকরা ফাইন ডাইনিং। এই রেস্তোরাঁটি শুধুমাত্র খাবারের জন্য নয়, এর রাজকীয় পরিবেশ এবং অসাধারণ সজ্জার জন্য বিখ্যাত। এটি এলিগেন্ট স্কয়ার এর 7ম তলায় অবস্থিত, ফলে পুরো গুলশান এলাকায় একটি চমৎকার দৃশ্য এখান থেকে চোখে পড়ে। ভেতরের সজ্জা অত্যন্ত রুচিশীল এবং আভিজাত্যের প্রতীক। উচ্চ আলো, নরম রঙের ব্যবহার ও ক্লাসিক্যাল আসবাবপত্র সব মিলিয়ে যেন এক ইউরোপীয় রেস্তোরাঁর আমেজ। প্রতিটি টেবিলে রাখা ফুলদানি, কাচের ঝাড়বাতি এবং নীরব সুমার্জিত সঙ্গীত পরিবেশকে আরও শান্ত ও ব্যক্তিগত করে তোলে। যেখানে ফারিসদের জন্য একটা বিশেষভাবে সংরক্ষিত স্থানে টেবিল সাজানো হয়েছে, সেখানে বসে তারা বাইরের ঝলমলে রোদের আলো এবং গুলশানের ব্যস্ত দৃশ্য দেখতে পারছে। পরিচারকদের পরিবেশনও এখানে একেবারে নিখুঁত ও মনোযোগী, যা তাদের ব্যক্তিগত আলাপচারিতার জন্য পর্যাপ্ত সুযোগ করে দিয়েছে। খান পরিবারের সকলে সেখানে বসে খাওয়ায় ব্যস্ত, টুকটাক কথা বলে, হাসি মজা খুনসুটি করে সময় কাটাচ্ছে সকলে। ফারিস তাদের কথা শুনছে আর মুচকি হাসছে। এদিকে মেহনুরের অস্বস্তি লাগছে, কারণ ফারিসের কথায় শাড়ি পরেই বের হয়েছে, শুধু উপরে হিজাব আর একটা শাল নিয়ে এসেছে। তখনই মিরান চেঁচিয়ে উঠল মাথায় হাত দিয়ে। এতক্ষণ সে ফোনে নিউজ ফিড স্ক্রল করতে করতে খাবার খাচ্ছিল। তার এমন চেঁচানি দেখেই মেহনুর তাকে গুঁতা দিয়ে বলল, এই কি হয়েছে, এভাবে চেঁচালি কেন? তখনই মিরান ফোন ঘুরিয়ে সকলের দিকে তাক করল। সেখানে চলছে একটি ব্রেকিং নিউজ। মিরান আশ্চর্যিত কণ্ঠে বলল, 15 জন মানুষকে এক রাতে এভাবে হাত পা গলা কেটে হত্যা করে এভাবে ব্রিজের নিচে ফেলে রেখেছে কে? সকলেই সেই নিউজ দেখছে ফোনে। ব্রেকিং নিউজ, রাজধানীর উপকণ্ঠে বীভৎস হত্যাকাণ্ড, 15 জনের হাত পা গলা কাটা, মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। গতকাল গভীর রাতে রাজধানীর উপকণ্ঠে অবস্থিত একটি পরিত্যক্ত ব্রিজের নিচ থেকে 15 জন অজ্ঞাত মানুষের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি মরদেহে অত্যন্ত নৃশংসভাবে বিকৃতি করা হয়েছে। নিহতদের হাত পা ও গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। পুলিশের ধারণা, এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং পরিকল্পিত ও অত্যন্ত ঠান্ডা মাথার কাজ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে এবং এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এই 15 জন মানুষ কারা, কেন তাদের এমন নির্মম পরিণতি হলো এবং এই বীভৎস কাজের পিছনে কোন চক্র জড়িত, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ সকলের মুখে এখন বিস্ময় ও উদ্বেগের কাজ করছে। একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। একদিনের মধ্যে এভাবে কারা আর কী কারণে এমনটা করেছে বোধগম্য হচ্ছে না। এদিকে মেহনুর আর নিহান মারোয়া একে অপরের দিকে চেয়েছে, এক ভ্রু উঁচু করে। তাদের চোখ তখন এক চাপা জিজ্ঞাসা, যেন তারা নীরবে কোনো সংকেত বিনিময় করছে। কোন দিকে? অন্যদিকে ফারহান আর ফারিস স্বাভাবিকভাবে খাচ্ছে। তখনই ফারহান চোখ তুলে ফারিসের দিকে তাকালো। ফারিসও তাকালো তার দিকে। ফারহান ঠোঁট বেঁকে হাসি দিল, যে হাসিতে লুকিয়ে আছে যে কোনো এক গোপন রহস্য। ফারিসের ঠোঁটেও হাসির রেখা ফুটে উঠল, এক রহস্যময়ী হাসি। সেই হাসিতে কোনো উত্তর নেই, আছে শুধু এক গভীর নিস্তব্ধ অঙ্গীকার। ফ্ল্যাশব্যাক দৃশ্য, কাল রাত। সকলের অগোচরে বাড়ি থেকে লুকিয়ে বের হয়েছিল মেহনুর। শুধু নিহান আর মারোয়া জানত এই কথা, তাই বাকিদের জানিয়েছে মেহনুর নিজের রুমে শুয়ে আছে, কারণ তার মাথা ব্যথা।
মেহনুর নিজেকে সম্পূর্ণ কালো পোশাকে মুড়িয়ে নিয়েছে। কালো জ্যাকেট, সাথে কালো প্যান্ট, মাথায় কালো ওড়না দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছে, চোখে কালো চশমা। তার গাড়ি ড্রাইভ করে সে একটা পুরনো জঙ্গলের ভেতরে ভাঙা বাড়ির কাছে এসে থামল। অ্যাড্রেস ট্রেস করেই মূলত এখানে এসেছে সে। জঙ্গলের ভেতর পুরনো ভাঙা বাড়ি। বাড়িটি যেন সময়ের হাতে পরিত্যক্ত এক সাক্ষী। এটি এক জঙ্গলের ভিতর গভীর অবস্থিত। চারপাশ জুড়ে গা ছমছমে এক জনমানবহীন পরিবেশ। চারিদিকে বিশাল বিশাল গাছপালা এমনভাবে ঘিরে রেখেছে যে দিনের আলোতেও জায়গাটি ম্লান দেখায়। রাতের অন্ধকারে জঙ্গলটি আরও ভয়ঙ্কর, যেখানে কেবল ঝিঝি পোকার একঘেয়ে ডাক শোনা যায়, স্যাঁতসেঁতে মাটির গন্ধ আর ঝোপঝাড়ের মধ্যে শুকনো পাতার মর্মর শব্দ এক চাপা আতঙ্ক বিরাজ করছে। বাড়িটি বহু বছরের পুরানো। ইট সুরকি খড়ে পড়েছে জায়গায় জায়গায়, খসে পড়েছে জায়গায় জায়গায়, ছাদ ফুটো আর জানলার কাজ সব ভাঙা। লতানো গাছ আর আগাছা বাড়িটির দেওয়াল ও কাঠামোকে গ্রাস করেছে। আশেপাশে কোনো আলোর চিহ্ন নেই, শুধুমাত্র মেহনুরের গাড়ির হেডলাইট। সেই গাঢ় অন্ধকারের এক ফালি রোদ আলো ফেলেছে, যা ভেতরের রহস্য আরও বাড়িয়ে তুলেছে। প্রতিটি কোণায় যেন ভয় আর নিস্তব্ধতা জমাট বেঁধেছে। মনে হচ্ছে এই বাড়ির প্রতিটি ফাটকে লুকিয়ে আছে কোনো গোপন ইতিহাস। মেহনুর গান চেপে মেহনুর হাতে গান চেপে ধরে সতর্কতার সহিত বাড়িটির ভেতর প্রবেশ করেছে। চারিদিকে চোখ কান খোলা রেখে নজর রাখছে, যাতে বিপদের আভাস আগাম পায়। মেহনুর গান তাক করে সামনে এগোতেই তার কানে আসে কারো তীব্র চিৎকার আর কারো উচ্চ হাসির শব্দ। সেই সাথে জোরে কোনো কিছু কাটার আওয়াজ আসছে। মেহনুর দ্রুত পায়ে গিয়ে দরজায় পা দিয়ে লাথি দিতেই নড়বড়ে দরজাটি ভেঙে নিচে পড়ল। মেহনুর গান তাক করে ভিতরে ঢুকতেই দেখতে পেল 3টি কালো অবয়ব তাদের হাতে চাপাতিগুলো ফেলে পিছনে ভাঙা জানলার দিয়ে লাফ দিয়ে বেরিয়ে গেছে। মেহনুর দৌড়ে গিয়ে ধরতে চেয়েও পারল না, কারণ ততক্ষণে অবয়বগুলো অন্ধকারে বিলীন হয়ে গেছে। এদিকে মেহনুরের পিছনে ফিরে মেঝেতে তাকাতেই তার কপালে ভাঁজ পড়ল। যাদের খুঁজে সেখানে এসেছে তারাই এখানে লাশ হয়ে তাদের নৃশংস বিভৎস দেহ পড়ে আছে মাটির উপর টুকরো টুকরো অবস্থায়। এজন্য এক রক্তের আলপনা, যেখানে মৃত্যুর নীরবতা আর হিংস্রতার স্বাক্ষর মিলেমিশে একাকার। ঘরের ভেতরের ম্লান আলোয় সেই দৃশ্য আরও রহস্যময়। প্রতিটি টুকরোয় যেন আঁকা আছে অন্ধকারের করুণ কাব্য। এই লোকগুলোই তারা, যারা মেহনুরের উপর হামলা করেছিল। মেহনুর তাদের গাড়ির নাম্বার ট্রেস করেছিল, এবং ট্রেস করার কারণ হলো মেহনুর ফারিসের অগোচরে গাড়ি থেকে বের হয়ে ওই কালো মাইক্রোটিতে একটি টাকা লাগিয়ে দিয়েছিল এবং লাস্ট লোকেশন এই জায়গাটায় দেখিয়েছিল। এইসব ভাবনার মাঝে হঠাৎ মেহনুরের পায়ের কাছে জানলা দিয়ে একটা মোড়ানো কাগজ এসে পড়ল। মেহনুর গানটা পিছনে গুঁজে কাগজের গোলাটি হাতে নিল। সেখানে মোটা অক্ষরে লেখা ছিল, লিভ দিস প্লেস ইমিডিয়েটলি মিস মেহনুর। মেহনুর চোখ বড় বড় হয়ে গেল এই চিরকুটটি দেখে। এই লোকগুলো কারা আর তার পরিচয় এরা জানলো কীভাবে? মেহনুরের মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে দাঁতে দাঁত পিষে কাগজটি মুচকে জ্যাকেটের ভিতরে রাখলো। তখনই কর্নারে কিছু একটা পড়ে থাকতে দেখলো। ব্যস্ত হয়ে তার কুঁচকানো ভ্রুজোড়া আরও কুঁচকে গেল। মেঝেতে পড়ে থাকা বস্তুটি হাতে নিয়ে ভালো করে দেখতে কপালে ভাঁজ সরে গিয়ে বাঁকা হাসি ফুটে উঠল। মেহনুর এটি পকেটে রেখে বাঁকা হেসে চাপাতিগুলো তুলে হাতে নিল। গভীর রাতে সেই ভাঙা বাড়ির বিভৎসতার মাঝে মেহনুর যখন কালো পোশাক আর হাতে চাপাতি নিয়ে বের হলো, তখন সে যেন শুধু একজন নারী নয়, সে একজন রহস্যময় ছায়া, যে অন্ধকারকে বশ করতে জানে। তার নীরব পদক্ষেপ যেন প্রতিশোধের পদ্মধ্বনি। মেহনুর চাপাতিগুলো একটি বড় কাপড়ে মুড়িয়ে গাড়ির দিকে তুলে নিল। ডিকি লাগিয়ে পেছনে ঘুরতেই দেখলো কয়েকটা মাতাল গাঁজাখোর ছেলে তার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে এগিয়ে আসছে। তাদেরকে মেহনুর খেয়াল করলো। তার ওড়না মুখ থেকে সরে গেছে, যার দরুন সে একজন মেয়ে তা ভালো করে বোঝা যাচ্ছে। ছেলেগুলোকে দেখে মেহনুর ঠোঁট বাঁকা হাসি দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। অসভ্য ভাষায় কথা বলতে বলতে তারা দুলতে দুলতে এগিয়ে আসতে দিল। তাদের মধ্যে একজন বলল, আরে মালটা তো হেব্বি, জঙ্গলের মধ্যে একলা পড়ি, আয় আয়, আজ রাতটা মজা জমিয়ে দিবে। আরেকজন অশ্লীল ভাষায় হেসে বলল, কালো পোশাকের ভিতরে কি
রূপ লুকিয়ে আছে রে বাবা, ধর ওরে, আজ ওর সব রং ছিনিয়ে নেব। কিন্তু যেই না মেহনুরের দিকে পা বাড়াতে যাবে হঠাৎ থমকে গেল। তারা মেহনুরের পিছনে 3টে কালো ছায়ার অবয়ব দেখতে পেল। অবয়বগুলো যেন স্থির, কিন্তু তাদের উপস্থিতি এতটাই ভয়ঙ্কর যে মাতালদের ভয়ে গলা শুকিয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। কিছু না বলে লোকগুলো যেভাবে এসেছিল সেভাবেই উল্টো ঘুরে দৌড় দিল, যেন যার প্রাণ বাঁচাতে পারলেই হলো। মেহনুর মাত্রই নিজের গান বের করতে হাত দিয়েছিল, সাথে সাথে তাদের এভাবে দৌড় দেখে কপালে ভাঁজ পড়ল। চকিতে সে পিছন ঘুরে তাকে কিছু দেখতে পেল না, দ্রুত গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। মেহনুর চাপাতিগুলো লুকিয়ে প্রমাণ সরিয়ে নেবে এই ভেবে ওগুলো নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে সে স্থান ত্যাগ করলো। মেহনুরের গাড়ির দৃষ্টিগোচর হতে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো মাহির, ফারহান, ফারিস। তখনই আরেকটা বাইক এসে থামলো তাদের সামনে। গাড়ি থেকে বেরিয়ে এলো নোমান, তার পিছে কিছু গার্ডের গাড়িও এসেছে। গার্ডরা আসতেই ফারিস তাদের চোখের ইশারা করতে গার্ডগুলো ভেতরে চলে গেল। তারা জানে তাদের কি করতে হবে। ফারিসদের কাছে নোমান এসে দাঁড়াতে ফারিস তার কলার চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, ওকে কেন অ্যাড্রেস দিয়েছিস? নোমান হেসে কলার ছাড়াতে ছাড়াতে বলল, ভাই এটা আমি না, মারুয়া ট্র্যাক করেছে। ফারিস কলার ছেড়ে দিল। ফারহান বলল, রাত গভীর হয়েছে, এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। ফারিসও সম্মতি দিল যাওয়ার জন্য। গার্ডদের বুঝিয়ে দিল কোথায় ফেলতে হবে লাশগুলো। বলেই আড়ালে রাখা তাদের বাইকগুলো নিয়ে মুহূর্তে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করলো 4জন। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গল্প খুব দ্রুত রেকর্ড করা হয়েছে, যার জন্য রিচেক দেওয়া হয়নি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।